ডাক্তার পিনাকি ভট্টাচার্য, প্রফেসর সলিমুল্লাহ খান, সাংবাদিক কনক সরওয়ার, সাংবাদিক ইলিয়াস, এই ধরনের ব্যক্তিরা যারা বিপ্লবকে সংগঠিত করার জন্য, জনগণকে সুসংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন, এই ধরনের ব্যক্তিদের নিয়ে গঠিত হলে। কিন্তু প্রিয় দর্শক, আজকের খুশির সংবাদটা হলো এর কিছুক্ষণ পরেই দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের যে সেনা অফিসার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি ঘোষণা দিয়েছেন যে আগামী 4 তারিখ বুধবার থেকে সরকার প্রধানে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের নাম আবারও আসতে চলেছে। এটা যদিও আমাদের জন্য খুশির সংবাদ, কারণ আমরা সবাই চাই পিনাকি ভট্টাচার্য এবং সেই সাথে ইলিয়াস সহ যারা এই স্বাধীনতা অর্জনের পিছনে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভূমিকা পালন করেছেন তাদেরকে উপদেষ্টা মণ্ডলীতে রাখা। হাসিনার পতন হওয়ার পরে ভারত যে স্বভাবতই খুব বিরক্ত এবং ভারত যেটা কিছুতেই মেনে নিতে পারতেছে না, তার আরেকটি প্রমাণ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত। মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন পিনাকি ভট্টাচার্যকে প্রধান উপদেষ্টা দেওয়ার আহ্বান জানিয়েছে গণমাধ্যম এবং যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিছু চাঞ্চল্যকর তথ্য, যে তথ্যগুলো আগের কোনো ভিডিওতে আগে আপনারা দেখতে পারেননি। প্রিয় দর্শক বন্ধুরা, সেই সাথে দেখতে পারবেন গোলাম মাওলা রনি সাহেব কিছু চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে এবং ডক্টর ইউনূসকে শেষ করার পরিকল্পনা করেছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি ইন্টারেস্টিং, গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি অনেকে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার একটা রিকোয়েস্ট, যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক মোবাইলের স্ক্রিন থেকে দেখে আসি। খুশির সংবাদটা হলো এর কিছুক্ষণ পরেই দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের যে সেনা অফিসার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি ঘোষণা দিয়েছেন যে আগামী 4 তারিখ বুধবার থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে। আমি এই সংবাদটা শুনে কাকতালির মতো আমার কল্পনাটা, স্বপ্নটা যেন মিলে গিয়েছে। সেজন্য আমি ধন্যবাদ জানাই সম্মানিত উপদেষ্টাকে। আজকে এই সম্মানিত উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনেকেই বলছেন উনি তো নরম মানুষ, ভদ্র মানুষ। আসলে ওনার চেহারাটা ভদ্র, মানুষটাও ভদ্র, কিন্তু আইন কানুন হলো বড় কঠিন, কারণ উনি হলেন সেনা অফিসার। ফৌজিরা সবসময় হাসি মুখে কথা বললেও ভিতর দিয়ে কিন্তু ফৌজিদের দায়িত্ব পালনে কখনো পিছিয়ে যায় না। আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার, এত স্বপ্ন শেখ হাসিনার ছিল ওয়াকারের উপরে, যে এই ওয়াকার দিয়ে শেখ হাসিনা মানে তরিটা পার হয়ে যাবে। এই ওয়াকারের আমলে শেখ হাসিনার উপরে কোনো অত্যাচার, জুলুম, নির্যাতন বা বিরোধী দলরা রাস্তায় দাঁড়াতে পারবে না। সেই জেনারেল ওয়াকার গতকাল যে একটি নতুন আইন বা নতুন বিচারের কথা বলেছেন, আমরা অনেকেই ভুলে গিয়েছি বা অনেকেই বিষয়টা সামনে আনতে পারিনি। আমি গতকাল সেই নিউজটা আজকে পড়লাম যে গতকাল উনি একটি নিউজ করেছেন যে সেনাবাহিনীর মধ্যে একটি আদালত গঠন করা হবে। সেই আদালতে যত খুন, গুম, আয়নাগরে যত মানুষ গিয়েছে, আয়নাগর যারা বানিয়েছে, তাদের সাথে যারা জড়িত সকলের বিচার হবে। প্রিয় দর্শক, বাংলাদেশ হওয়ার পরে আমি গত 40 বছর যাবৎ যা হয়েছে বলতে পারবো, এর আগের 13 বছর বলতে পারবো না। আমি এই গত 40 বছর এরশাদ সরকারের মাঝামাঝি থেকে এই পর্যন্ত 40 বছরের ভিতরে কোনো সেনাপ্রধান এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারের মতো সিদ্ধান্ত নিতে পারে নাই যে বাংলাদেশে যত খুন, গুম, অত্যাচার হয়েছে এই সবগুলার বিচার নাকি করবেন জেনারেল ওয়াকার, তাও সেনাবাহিনীর সর্বোচ্চ লেভেলের অফিসারদের মাধ্যমে। তাদের যে সেনাবাহিনীর কোড আছে, কোড মার্শাল আছে, সেখানে নাকি বিচার করবেন। আমি শুনে আমার বুকটা ভরে গিয়েছে। আমি আনন্দিত হলাম, আমি খুশি হলাম এবং আমি এই ধন্যবাদটা সেনাপ্রধান জেনারেল ওয়াকারের জন্য শুধু ধন্যবাদ দিচ্ছি না, ওনার জন্য দোয়া করছি আল্লাহ যেন ওনাকে দীর্ঘ হায়াত দান করেন এবং বাংলাদেশের মানুষের মনের যে স্বপ্ন, আকাঙ্ক্ষা, সেগুলো যেন পূরণের জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকার কাজ করে যেতে পারেন। সে জেনারেল ওয়াকার সেনাবাহিনী থেকে বিদায় নেওয়ার পরেও রাষ্ট্রীয় কাজে আমরা ওনাকে ছাড়ব না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে আমাদের রেখে দিতে হবে, কারণ রাষ্ট্রকে যিনি একটি নতুন স্বাধীনতা দিয়েছেন, ওনার কারণেই আমরা স্বাধীনতাটা পেয়েছি। আমাদের ছাত্র সমাজ, আমাদের রাজনীতিবিদদেরও অবদান আছে, কিন্তু সর্বশেষ 5 তারিখে যেই ঘটনাটি উনি ঘটিয়েছেন, উনি যদি ইউটার্ন না নিতেন, শেখ হাসিনাকে যদি না বলতেন যে 45 মিনিটের ভিতরে না পালিয়ে গেলে আপনার একটি মাংসের টুকরাও পাওয়া যাবে না, মানুষ আপনাকে ছিঁড়ে বিলে খেয়ে ফেলবে, 45 মিনিট সময় লাগবে গণভবনে মানুষের আসতে, ওই 45 মিনিটে আপনি হেলিকপ্টারে করে পালাতে পারেন,
না পালালে আপনাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে জনগণ। আমার সৈনিকরা, আমার সেনাবাহিনীরা জনগণের বিরুদ্ধে আর একটি বুলেটও ছাড়বে না। প্রিয় দর্শক, সেই সেনাপ্রধান গতকালের সিদ্ধান্তটা যেরকম বাংলাদেশের জন্য একটি স্বপ্ন পূরণ হবে, অনুরূপ আজকে আমাদের যৌথ বাহিনীর অভিযানটা, এর আগেও যৌথ বাহিনীর অভিযান হয়েছে, এই যৌথ বাহিনীর অভিযানের যে সিদ্ধান্তটা হয়েছে এরই মাঝে কিন্তু কেউ রেহাই পাবেন না। যারা অন্যায় করেছেন, যারা অন্যায় কাজে সহযোগিতা করেছেন, অস্ত্র উদ্ধারের নামে কিন্তু হবে আসলে। কিন্তু পিনাকি ভট্টাচার্য যতই দূরে থাকুক, পদ পদবি কিন্তু তার পিছু ছাড়ছে না। যদিও তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন দেশে আসবে না, কিন্তু না, ঘটতেছে ব্যতিক্রম। আজকের ভিডিওতে আমরা জানাতে চলেছি সরকার প্রধানে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের নাম আবারও আসতে চলেছে। এটা যদিও আমাদের জন্য খুশির সংবাদ, কারণ আমরা সবাই চাই পিনাকি ভট্টাচার্য এবং সেই সাথে ইলিয়াস সহ যারা এই স্বাধীনতা অর্জনের পিছনে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভূমিকা পালন করেছেন তাদেরকে উপদেষ্টা মণ্ডলীতে রাখা হোক। সরকারের যে অবস্থা বর্তমান, যা কিছু হচ্ছে, বিএনপি নির্বাচন চাচ্ছে, অনেক ধরনের অকারেন্স বাংলাদেশে কিন্তু ঘটতেছে। ডক্টর ইউনূসকে নির্বাচনের চাপ দেওয়া হচ্ছে, সব কিছু গুছিয়ে নেওয়ার আগেই তিনি হিমশিম খেয়ে যাচ্ছেন। বিগত কয়েকদিন আগের তার বক্তব্য যেটা ছিল ডক্টর ইউনূসের কথা বলার স্টাইল, এখন সেটা একটু নরম হয়েছে, ভিন্ন সুর আসতেছে। কারণ ডক্টর ইউনূস বলতেছে যে আপনারা যতদিন চান আমরা ততদিনই সরকারে থাকবো, কিন্তু এখন বলতেছে না বেশি সময় নিব না, নির্বাচন দিয়ে দেবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা মূল প্রতিবেদনে যাব তার আগে আপনাদের কাছে জানতে চাই, পিনাকি ভট্টাচার্য দাদাকে যদিও আমরা দেশে দেখতে চাই, কিন্তু তিনি আসতে চাচ্ছে না, কিন্তু পদ পদবি তার পিছু ছাড়তেছে না। আপনারা কি চান যে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস, কনক সারোয়ার যারা আছে সবাইকেই সরকার প্রধানের উপদেষ্টা মণ্ডলীতে রাখা হোক? তাহলে অবশ্যই কমেন্ট করবেন। পিনাকি ভট্টাচার্য, প্রফেসর সলিমুল্লাহ খান, সাংবাদিক কনক সারোয়ার, সাংবাদিক ইলিয়াস, এই ধরনের ব্যক্তিরা যারা বিপ্লবকে সংগঠিত করার জন্য, জনগণকে সুসংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন, এই ধরনের ব্যক্তিদের নিয়ে গঠিত হলে আমরা আরও আশ্বস্ত হতাম। প্রফেসর ইউনূস, তাকে অতীত সরকার অনেক হেনস্থা করেছে, সুতরাং তিনি একটি বিপ্লবী সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন। তার এই অভিজ্ঞতা অতীতে ছিল না, তিনি ছিলেন বেসিক্যালি শিক্ষক। এই আন্দোলনের বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেছেন আইনমন্ত্রী জনাব আসিফ নজরুল, বারবার নির্যাতিত হয়েছেন আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান। বাকি যারা উপদেষ্টা আছেন তারা দেশের কৃতি সন্তান, কিন্তু অনেকের মধ্যে বিপ্লবী চরিত্র নাই। এদের কেউ কেউ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় ছিলেন, হাসিনা সরকারকে সমর্থনও দিয়েছেন। আমরা এই মুহূর্তে আর এসব তিক্ততা দেখতে চাই না। আমরা আরও খুশি হতাম এই বিপ্লবে যারা জনগণকে সংগঠিত করেছে, অনেক সাধারণ মানুষ, যেমন ডাক্তার পিনাকি ভট্টাচার্য, যেমন প্রফেসর সলিমুল্লাহ খান, সাংবাদিক কনক সারোয়ার, আরও দেশে বিদেশে অনেক দেশপ্রেমিক, মোহাম্মদ ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস, তারা জনগণকে সংগঠিত করেছে। তারা পরিবার পরিজন সহ নিগৃহীত হয়েছে এদের হাতে। এই ধরনের ব্যক্তিরা যারা বিপ্লবকে সংগঠিত করার জন্য, জনগণকে সুসংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন, এই ধরনের ব্যক্তিদের নিয়ে গঠিত হলে আমরা আরও আশ্বস্ত হতাম। এই সরকার আরও ছাত্রদেরকে নেওয়া হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন বিপন্ন করে ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই সরকারের পতন ঘটিয়েছে, তাদেরকে নিয়ে গঠিত হোক সরকার। বুদ্ধিজীবীর আর বেশি দরকার নাই। আমাদের দেশে ভালো বুদ্ধিজীবী আছে, আরেক শ্রেণীর বুদ্ধিজীবী আছেন, তারা সকল সংকটের সময় মুখ বন্ধ করে ঘরে বসে থাকেন, কিন্তু বিজয় অর্জনের পর ক্যামেরার সামনে সবার আগে এসে উপস্থিত হন। এরা দেশের কোনো সংকটে এদেরকে পায় নাই। 1971 মুক্তিযুদ্ধে অল্প কয়েকজন ছিলেন। শিক্ষক সমাজে দেখেন সব জায়গায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখনকার শিক্ষকরা ছিলেন দেবতুল্য মানুষ। এখন শিক্ষকদের মধ্যে অনেক দুর্বৃত্ত আছে, যাদের শিক্ষক হওয়ার একাডেমিক যোগ্যতা নাই, কারচুপি করে, যেমন সরকার কারচুপি করে সংসদে বসে রাষ্ট্র ক্ষমতায় আসে, একইভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ভোটার নিয়োগ দিয়েছে, শিক্ষক নিয়োগ দেয়নি। দলবাড়ি করার জন্য অযোগ্য, অশিক্ষিত, স্বল্প শিক্ষিত মানুষকে, যাদের শুধু সার্টিফিকেট আছে, জ্ঞানগম্যি নাই, তারা বিভিন্ন শিক্ষক নেতা সেজে বসেছেন। এই সরকারকে আমরা সময় দিতে চাই। বিএনপির পক্ষ থেকে আমাদের মহাসচিব, শীর্ষ নেতা তারেক রহমান, অন্যরাও বলেছেন আমরা এই সরকারকে সময় দিতে চাই, তবে একটা যৌক্তিক সময় আমরা দিতে চাই। এই দেশে তো গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই। অতি অল্প সময়ের মধ্যে আপনারা অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করুন এবং একটা যৌক্তিক সময়ে একটি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদেরকে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন। এটাই আমরা চাই। রোডম্যাপ ঘোষণা করতে কোনো আপত্তি থাকার কথা নয়। আর একটি কথা প্রধান উপদেষ্টা বলেছেন, তাকে ছাত্ররা নিয়োগ দিয়েছেন, তাকে দেশবাসী নিয়োগ দিয়েছে। এই আন্দোলনে আমি যে এলাকার এমপি হয়েছি 6 বার, লালমোহন তজুমুদ্দিন, এখানের 11 জন ব্যক্তি পুলিশের গুলিতে ঢাকা শহরে নিহত হয়েছে। 11 জনের মধ্যে কেউ ছাত্র নাই। এরা অধিকাংশই শ্রমিক, ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী। সুতরাং ছাত্রদেরকে অবশ্যই সাধুবাদ দেই। ত্যাগের বিনিময়ে এরা দেশ থেকে। আমি আমাদের মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে প্রথমে অন্তর থেকে ধন্যবাদ দিই। আপনাদের এমন সিদ্ধান্তটা সারা বাংলাদেশের একদম প্রত্যন্ত গ্রামে থাকা একজন মানুষ থেকে একদম এলিট ক্লাসের একজন পলিটিশিয়ান, ধনাঢ্য ব্যক্তি, সবার জন্যই পজিটিভ। তবে সিদ্ধান্ত তো এই দেশে অনেকই হয়, আইনও তৈরি হয়, নিয়মও করা হয়, কিন্তু এই নিয়মটা
যখন মানা হয় না সেটার বিরুদ্ধে অ্যাকশনটা বাংলাদেশে আমরা দেখি না। এখানে আমি একটা ছোট্ট পরামর্শ দিচ্ছি যে আপনারা যে নিয়মটা দিচ্ছেন, যদি এই নিয়মটা ভাঙা হয়, এই নিয়মটা মানা না হয়, তাহলে ওই মানুষটা বা তার পরিবাররা কোথায় গিয়ে বিচার দিবে যে আপনারা যে নিয়ম দিচ্ছেন এই নিয়মটা আমার সাথে মানে নাই, তাহলে আমি কোথায় গিয়ে এই বিচারটা দিব? আর এই বিচারটা যেখানে দিব অবশ্যই এটা পুলিশ, ডিবি অথবা র্যাবের যে সেক্টর বা সদস্যরা আছেন তাদের বাহিরে হতে হবে, যাদের পাওয়ার থাকবে এই ডিপার্টমেন্টগুলোর উপরে। কেন আমার সাথে যদি একটা হয়রানি হয়, আমি এভিডেন্স সহ আমার পরিবার অথবা আমি ব্যক্তিগতভাবে সেখানে একটা কমপ্লেন করবো। তো কমপ্লেন যাদের কাছে করবো তারাও যদি পুলিশ হয়, ইনভেস্টিগেশন যদি পুলিশের বিরুদ্ধে করে, ভাই এত আবার বাঙালির ভিতরে সততা নাই। এবার আসেন, পরিচয় না দিয়ে কাউকে গ্রেফতার না দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। যেমন আমরা এখন দেখি ডিবি পরিচয়, বাংলাদেশে গত 15 বছর যে গুম খুনের মূল খেলোয়াড় ডিবি হারুন সহ আরও যারা আছেন, ডিবি পরিচয় তুলে নিত, আবার তারা সাংবাদিকদের বলতে আমরা তো জানি না, আমাদের কোনো টিম যায় নাই। এখনও কিন্তু এটা হইতেছে, গত কয়েকদিন যাবত এটা হচ্ছে। তো এই বিষয়গুলোকে ইস্যু করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনো অভিযান পরিচালনার সময় ব্যক্তির বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে, টিমের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে গ্রেফতার করতে হবে। যদি পরিচয় না দিয়ে মানে কোনো অবস্থাতেই কাউকে গ্রেফতার করা যাবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটাকে মান্য করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে, বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে আগামী 4 সেপ্টেম্বর থেকে যৌথ অভিযান পরিচালনা করা হবে। আর এই পরিচালনার সময় যে কোনো অভিযানে এই নির্দেশনাটা মানতে হবে, কারণ এখন যখন এই অভিযান পরিচালিত হবে, বহুত আওয়ামী লীগের নেতাকর্মী বা ধরেন বিএনপির মধ্যেও বিরোধী দল যারা আছে, মানে বিরোধী শক্তি, তাদের নেতাকর্মী এদেরকে প্রশাসনকে ব্যবহার করে নানান ধরনের ঘটনা কিন্তু ঘটানোর সুযোগ আছে। অথবা ডিবি পরিচয়ে রাতের আধারে যে সোহেল তাজের আশেপাশে কে জানি ঘুরলো, এরকম ফোন দিল, মানে হাই অথরিটি সামহাও। তো যারাই গ্রেপ্তার করবেন, আমার কথা হচ্ছে যদি কোনো মানুষ অপরাধ করে তাকে আইনের আওতায় নেন, দোষী হলে আদালতের মাধ্যমে শাস্তি দেন, কিন্তু গুম করে নিয়ে 3 দিন আটকে রাখে একটা মানুষের পরিবার স্ট্রেস হয়ে যায়। আর এগুলোতে কি হয়? ধান্দাবাজি হয়, টাকা পয়সার ব্যবসা হয়। তো বলা হচ্ছে যে আপনার এখন এই আইনগুলো সম্ভবত আরও আগে আছে, আমি জানি না এইভাবে আছে কিনা বা নির্দেশনাটা এইভাবে আছে কিনা। তো নির্দেশনা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে দিচ্ছে, কিন্তু তারা এটা বলে নাই যদি কোনো পুলিশের অফিসার অথবা সামহাও ডিবি অথবা সামহাও যে কোনো কেউ এই রুলসটা ভাঙার 3 দিন পরে তারা স্বীকারোক্তি দেয় যে আমাদের কাছে আছে বা আমরা গ্রেপ্তার করে আনছিলাম, জিজ্ঞাসাবাদের জন্য সামনে আনি নাই, তো সেই ক্ষেত্রে সেই পুলিশ কর্মকর্তা বা সেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যর বিরুদ্ধে ওই মানুষটা কোথায় নালিশ দিবে? যেখানে নালিশ দিলে উল্টা আমার হয়রানি হইতে হবে না, আমি আমার ন্যায় বিচারটা পাবো। যখন একটা রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার তৈরি হয় তখন রাষ্ট্রের চেহারা বদলায় যায়। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়, ঘুষ দুর্নীতি বন্ধ হয়ে যায়, ধর্ষণ বন্ধ হয়ে যায়, লুটপাট বন্ধ হয়ে যায়, ইফটিজিং বন্ধ হয়ে যায়, নীতিনৈতিকতা বেড়ে যায়, আইনের শাসন যার যাই করি খবর আছে টাঙ্গাইলে আদালতের মাধ্যমে। এই ভয়টা আজকে বাঙালির মধ্যে নাই, এখন পর্যন্ত নাই, বিএনপির মধ্যে এখনো নাই। মনে হচ্ছে ক্ষমতায় গেলে আর আমরা তো আইন আদালত, এটা কিন্তু আছে, কিন্তু তারেক রহমান এটা বুঝাচ্ছেন বারবার, যেটা পুলসিরাতের পোল বাবা, ক্ষমতায় গেলে কি করবো সেটা রাইট না, পরিবেশ আওলাইস না। তো খুবই সুন্দর সিদ্ধান্ত এই মুহূর্তে আমি মনে করি, তবে এটার বাস্তবায়নের জন্য এই জিনিসটা অ্যাড করা দরকার যে যদি হয়রানি হয়, যদি তারা রুলস ভাঙে, ওইখানে গিয়ে আমি এটা প্রটেস্ট করবো, রাইট? ইনশাল্লাহ ভালো কিছু। আমি সংসদ নির্বাচন কবে হবে আমরা এখনো পর্যন্ত জানি না, তবে নির্বাচন হবে এবং নির্বাচন হতে হবে। এখন সেই নির্বাচনের আগে নানা রকম শঙ্কা আশঙ্কা, যেগুলো নিয়ে সামাজিক মাধ্যম থেকে শুরু করে আমাদের অনেকের পারিবারিক বা ঘরোয়া যে বৈঠক, সেখানে রীতিমতো সরগরম আলোচনা চলছে। হেডলাইনগুলো এরকম: ডক্টর ইনু সাহেব যে সরকার পরিচালনা করছেন, এটি শেষ পর্যন্ত একটি সুন্দর নির্বাচন নিষ্পন্ন করে তিনি সম্মান নিয়ে যেতে পারবেন কিনা। 2 নম্বর হলো তিনি কতদিন থাকবেন। কেউ কেউ বলেন যে তিনি 5 বছর থেকে 6 বছর থাকবেন, আবার অনেকে ভিন্ন মত কিন্তু পোষণ করেন। অনেকে ভারতের চক্রান্ত, তারপরে ভারতের হস্তক্ষেপ, সেনা শাসন, জরুরি অবস্থা, আরো নানা রকম কথাবার্তা অনেকে বলেন। এবং আমাদের যে বাংলাদেশের রাজনীতির ইতিহাস, সেখানে অতীতে আমরা নানাভাবে বিভিন্ন সময় নানান দুর্ভোগ দুর্দশা, দেশি এবং বিদেশি চক্রান্তের কবলে পড়েছি। 75-এর 15ই আগস্টের পর থেকে একদম 7ই নভেম্বর পর্যন্ত এই সময়টি 4বার 4টি প্রেক্ষাপট তৈরি হয়েছে। খন্দকার মুশতাক এবং তার মন্ত্রিসভা প্রথম, খালেদ মোশাররফ এবং তার যে কু দ্বিতীয়, কর্নেল তাহের এবং 7ই নভেম্বর তৃতীয়, কর্নেল তাহেরের বিদায়, জিয়াউর রহমান সাহেবের ক্ষমতা আরোহণ চতুর্থ। তো 4টি ধাপ পার হয়ে দেশে কিন্তু স্টেবিলিটি এসেছিল। আবার জিয়াউর রহমান সাহেবের নির্মম হত্যাকাণ্ডের পর অস্থিরতা, একটার পর একটা সেনা বিদ্রোহ, তাহলে প্রথম হত্যাকাণ্ড ঘটলো, সেনা বিদ্রোহ ঘটলো এবং জেনারেল আবুল মঞ্জুর নিজেকে সর্বাধিনায়ক ঘোষণা করলেন, দুটো। তারপরে একটা নির্বাচন হলো, জাস্টিস সাত্তার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন 3 নম্বর। তারপরে 4 নম্বর হিসেবে আসলেন জেনারেল এরশাদ। আচ্ছা, এটা দেখেন যে 75 এবং 81 এই 2 সময়ের মধ্যে 4টি দৃশ্য আমাদের জাতীয় জীবনে এসেছে। এরপর আপনি
যদি এরশাদের পতন দেখেন, তাহলে এরশাদের পতন হলো এক, পতনের পর যেটি হলো একটা সরকারবিহীন অবস্থায়, হ্যাফাজত অবস্থায় দ্বিতীয় দৃশ্যে এসে মওদুদ আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতি হলেন। একটা দ্বিতীয় প্রেক্ষাপট তৈরি হলো। দ্বিতীয় প্রেক্ষাপট তৈরি হওয়ার পর জাস্টিস শাহাবুদ্দিন তিনি এলেন। এরপর নির্বাচন হলো, 4 নম্বর এলেন বেগম খালেদা জিয়া। এভাবে বাংলাদেশে যে 1-11 ধরেন, সেই 1-11-এর সময়টিতেও ঠিক একইভাবে 4টি প্রেক্ষাপট তৈরি হয়েছে, জাস্ট 4 স্টেজ। তো আমাদের দেশের এই রাজনীতির সঙ্গে যেমন 4টি স্টেজ রয়েছে, তারই ধারাবাহিকতা এখন দ্বিতীয় স্টেজ চলছে। তো দ্বিতীয় স্টেজ চলার কারণে যারা রাজনীতিতে বিশ্লেষণ করেন, তারা অতীতের সেই অভিজ্ঞতা নিয়ে বলেন যে প্রকৃতিতে একই ঘটনা বারবার ঘটবে। কেন আগস্ট মাসে আওয়ামী লীগের জন্য বারবার একই দুর্ভোগ দুর্দশা হতে হবে? আগস্ট মাসে কেন শেখ হাসিনার পলায়ন? আগস্ট মাসে কেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ড? এই আগস্ট মাসে কেন শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা? অর্থ প্রকৃতি কারোর জন্য কোনো কোনো বিষয় নির্ধারণ করে দেয়। আমাদের জাতীয় জীবনে এই ক্ষমতার যে পালাবদল, সেই পালাবদলের মধ্যেও এভাবে 4টি ধাপ আমাদেরকে পার হতে হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের কিন্তু 4টি ধাপ এভাবে আমরা পার হয়েছি। হিসাব করে দেখেন, যদি আপনি প্রথমে ধরেন যে আমরা সেই মুক্তিযুদ্ধের যে শুরুটা কি হলো? একটা সুন্দর নির্বাচন হলো, শত্রু নির্বাচন। এটা প্রথম ধাপ। সেই নির্বাচন অস্বীকার করা হলো। অস্বীকার করার ফলে কি হলো? সেই 7ই মাসের ভাষণ যখন দেওয়া হলো, 7ই মাসের ভাষণ দিয়ে যে একটা প্রেক্ষাপট তৈরি করা হলো, এটা হলো দ্বিতীয়। তৃতীয় যেটি হলো, সেটা হলো একটা যুদ্ধ, 25শে মার্চের পর থেকে একদম 16 ডিসেম্বর পর্যন্ত। তারপর চতুর্থ ধাপে আলেন কে? শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু। তো এই যে 4টি ধাপ, এভাবে আমি মানে 1-11-এর সময় ঠিক 4টি ধাপ গুনে গুনে দেখেন, সবসময় এরকম ঘটনাগুলো ঘটেছে। আবার এই যে শেখ হাসিনার যে পতন, সেই পতনে এসে চতুর্থ ধাপে তিনি এসে তার পতন হলো। 2009 থেকে 13 পর্যন্ত এক ধাপ, তারপরে 2014 দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ আপনার যাকে বলা হয় 2018 সালের নির্বাচন, আর 24 নির্বাচনের চতুর্থ ধাপ এসে কুল্লু খালাস। তো এই কারণে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এখানে। প্রকৃতি লীলা খেলা, প্রকৃতি খেলবেন। আমরা যেটা সাধারণ বাংলা যেটা বুঝি সেটি নিয়ে আলোচনা করি। আমরা জানি যে রাজনীতি ইজ এ পলিটিক্যাল সায়েন্স। সায়েন্স মানে বিজ্ঞান। বিজ্ঞান হলো এমন একটা বিষয়, বিশেষ জ্ঞান, যেটা প্রমাণিত অঙ্ক দিয়ে, সূত্র দিয়ে। এটা এমনভাবে প্রমাণিত যে এখানে আসলে ভিন্ন দিকে যাওয়ার কোনো রাস্তা নেই। তো রাজনীতির বিজ্ঞানেও আপনি যদি বিজ্ঞানটা জানেন, হিসাব করতে পারেন, আপনি বলে দিতে পারবেন যে আগামীতে রাজনীতি কেমন হবে আর বর্তমান কিভাবে চলছে। আপনারা লক্ষ্য করছেন যে রাজনীতির মাঠে আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে শূন্যতা, সেই শূন্যতা আপনি রাজপথে, বিপণী বিতানে, অফিস আদালতে, কোর্ট কাছারিতে, ব্যবসা বাণিজ্যে, শিল্প সাহিত্য সংস্কৃতিতে, টেলিভিশন টকশোতে, লেখালেখিতে, সব জায়গাতে দেখতে পাচ্ছেন, এবং বর্ণহীন। এবং আওয়ামী লীগ চেষ্টা করেছিল তাদের জমানাতে বিএনপি এবং জামাতকে বাদ দিয়ে ইনু, মিনু, মেনন এদেরকে তৈরি করে একটা কৃত্রিম থিয়েটার তৈরি করার জন্য, কিন্তু থিয়েটার তারা জমাতে পারেনি। আবার আওয়ামী লীগের বর্তমানে যে শূন্যতাটা তৈরি হয়েছে, সেই শূন্যতাটা পূর্ণ করার জন্য নানা রকম চেষ্টা তদবির হচ্ছে, কিন্তু সেটা পূর্ণ হচ্ছে না। আর সেই পূর্ণ না হওয়ার কারণে কি হচ্ছে? দীর্ঘদিনের যারা বন্ধু, বিশ্বস্ত, তাদের মধ্যে শত্রুতা তৈরি হয়ে গেছে, বিভেদ তৈরি হয়ে গেছে, অবিশ্বাস তৈরি হয়ে গেছে। আর এই সময়ের মধ্যে যারা দীর্ঘদিনের শত্রু, প্রতিদ্বন্দ্বী, তাদের মধ্যে মিত্রতা তৈরি হয়ে গেছে। ইসলামপন্থী দলগুলোর মধ্যে নিদারুণ বিভেদ, বিসংবাদ ছিল। এখন তারা সবাই ঐক্য করার জন্য উদ্গ্রীব হয়ে পড়েছে। এটি এই সময় রাজনীতির বিজ্ঞান। কেন সেটা বড় ব্যাপার, বাট পরে বলবো। দ্বিতীয় যেটা হলো, দীর্ঘদিনের বন্ধু জামাত এবং বিএনপি, তাদের মধ্যে বিভেদ এমন তৈরি হয়েছে, এটি হবে না। এটা আওয়ামী লীগ বিএনপি যেভাবে বিরোধ, ঠিক এইভাবে জামাত এবং বিএনপি যে বিরোধটি, এটি নতুন আরেকটি প্রেক্ষাপট তৈরি না হওয়া পর্যন্ত এই বিরোধ নিষ্পত্তি হবে না। ফলে আগামীতে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে জামাত এবং বিএনপি দুটো ভিন্ন ধারাতে থাকবে। এবং যদি বিএনপি জিতে যায়, তাহলে জামাতের অবস্থা তাই হবে যেভাবে আওয়ামী লীগের জামানায় তাদের হয়েছিল। আবার যদি জামাত জিতে যায়, বিএনপির অবস্থা তাই হবে যেভাবে আওয়ামী লীগের জামানায় তাদের হয়েছিল। এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। এবং এটা দেখবেন যে যখন নির্বাচন হবে, নির্বাচনের আগেই একটা জোট হয়ে যাবে। এবং সেই জোটটি বিএনপির সাথে যারা আসবে, তারা হলো হেফাজত ইসলামীর যে গ্রুপটি। এখন জনাব মামুনুল হক সাহেব আছেন, মুফতি এজাহার সাহেব আছেন, এজাহার সাহেবের ছেলে মুফতি হারুন এজাহার আছেন, তারপরে শাখাওয়াত রাজি সাহেব আছেন। ওনাদের নেতৃত্বে যে হেফাজত, এই গ্রুপটি চলে আসবে বিএনপির সঙ্গে। আর যেটি আছে সেটি হলো জামাতের সঙ্গে যেটা হবে সেটা হলো বিএনপির সঙ্গে কিন্তু চরমনাই পীর সাহেব ওনারাও চলে আসবেন। আর অন্যদিকে জামাতের সঙ্গে হেফাজতের আরেকটি গ্রুপ তারা যাবেন, এবং আওয়ামী লীগের সঙ্গে জামাতের একটা বন্ধন তৈরি হয়ে যাবে, একটা ঐক্য তৈরি হয়ে যাবে। তো আমি আবার সেখানে দেখে নিই, যেখানে যে জিনিসটা বলছি যে তো এবং জাতীয় পার্টি, জামাত, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ, তার সঙ্গে হেফাজতের একটা অংশ, যে হেফাজতের অংশটি এখন লালবাগে ঢুকতে পারছে না, সেই মুফতি ফয়জুল্লাহর নেতৃত্বে যে অংশটি আছে, সেই অংশটি জামাতের সঙ্গে চলে আসবে। এবং এটা যদি হয়ে যায়, আপনি চিন্তা করেন সেই নির্বাচনটি কতটা সহিংস, কতটা প্রতিযোগিতামূলক এবং কতটা অগ্নি পরীক্ষা হবে। এবং এটা আমার কথা কিন্তু আমি আজকে বললাম, কিন্তু আরও কয়েকদিন আগে, সপ্তাহখানেক আগে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন,
জনাব তারেক রহমান সাহেব তিনি কিন্তু এই একই কথা বলেছেন যে আগামী নির্বাচনটি কিন্তু সহজ হবে না, খুবই কঠিন, খুবই দৃঢ়তার সাথে হবে। এর মধ্যে আওয়ামী লীগের যাদের অভিযুক্ত লোকজন রয়েছে তারা কেউ দেশে আসবেন না, নতুন একেবারে সম্পূর্ণ নতুন নেতৃত্ব আসবেন, তারা হয়তো অনেকেই পাশ করবেন না, সিট হয়তো 15 থেকে 20 বা সর্বোচ্চ 30টি সিট তারা পেতে পারেন। কিন্তু ভোটের রাজনীতিতে জয়েন্টলি তারা যদি সত্যিকার অর্থে জামাতকে ভোট দেন অন্তর থেকে, তাহলে জামাত যদি ক্ষমতায় চলে আসে এটা অবাক হওয়ার কিছুই থাকবে না। এবং জামাতের সঙ্গে আওয়ামী লীগের যে সম্পর্ক, এই সম্পর্ক কিন্তু ঐতিহাসিক, বারবার তাদের মধ্যে সেই সম্পর্ক হয়েছে। আবার আপনি দেখুন এখন জামাতের সঙ্গে ভারতের এটি সম্পর্কের ব্যাপারে জামাতের আমিরের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটি নিয়ে বাংলাদেশ এবং ভারতে ব্যাপক আলোচনা হচ্ছে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে জামাতের যে সম্পর্ক, আবার ডক্টর মোহাম্মদ ইউনূসও ভারতের সাথে সম্পর্ক করার জন্য যে চেষ্টা চালাচ্ছেন, তার বিপরীতে বিএনপিকে চীনের কাছে যেতে হচ্ছে। এবং বিএনপিকে চীন এবং চীনের পরবর্তীতে পাকিস্তান এবং রাশিয়া যুগপথভাবে এই তিনটা বৃহৎ শক্তির সঙ্গে তাকে নেগোসিয়েশন করতে হবে। ফলে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে একদিকে ভারত, আবার অন্যদিকে পাকিস্তান, চীন, রাশিয়া এবং বিএনপি, এটাই, এবং তার সঙ্গে সঙ্গে সৌদি আরব, বিএনপির সঙ্গে সৌদি আরব থাকবে। আর তুরস্ক, এটি এখনো বলা যাচ্ছে না তারা কোন পক্ষে থাকবে। আন্তর্জাতিক খেলাধুলার এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় আমার ক্ষুদ্র ক্যালকুলেশন হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে আসলে মুখ্য ভূমিকায় থাকতে পারবে না, বিকজ তাদের যে ডিপ্লোমেসি, সেই ডিপ্লোমেসিটার প্রাথমিক তাদের সেখানে পরাজয় হয়েছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমেরিকার খুব ব্যক্তিগত সম্পর্ক, কিন্তু তিনি চেষ্টা করলেও আমেরিকাকে আমাদের রাজনীতির মূল ধারাতে তিনি আনতে পারবেন না, আর তিনি এই মুহূর্তে আমেরিকাকে অ্যাভেল করতে পারবেন না, আফোর্ড করতে পারবেন না। এবং আপনারা জানেন যে ঐতিহাসিকভাবে 2-3বার কিন্তু আমেরিকা এখানে মারাত্মকভাবে পরাজিত হয়েছে। প্রথমবার পরাজিত হয়েছে যখন হোসেন সৈয়দ সরওয়ার্দী এখানে যুক্তফ্রন্ট সরকার হলো, এবং হোসেন সৈয়দ সরওয়ার্দী যখন আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন। তো হোসেন সৈয়দ সরওয়ার্দীর সঙ্গে তিনি যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, একেবারে যাকে বলা হতো ডাইরেক্ট সিআইএর এজেন্ট। কিন্তু যখন আইয়ুব খান ক্ষমতা আসলেন, হোসেন সৈয়দ সরওয়ার্দীকে আমেরিকা রক্ষা করতে পারেনি। এমনকি কেন্দ্রে যখন পাকিস্তানের সরকার, তখন পাকিস্তান সেনাবাহিনীকে বলেও হোসেন সৈয়দ সরওয়ার্দীকে বা সরওয়ার্দী সরকারকে আমেরিকা রাখতে পারেনি। এটা হলো 60-এর দশকে এবং 50-এর দশকে পাকিস্তানের রাজনীতিতে আমেরিকার পরাজয়। দ্বিতীয় পরাজয় মহান মুক্তিযুদ্ধে, এবং মুক্তিযুদ্ধের সময় তারা সর্বোচ্চ চেষ্টা করেছে এই যাকে বলা হয় পাকিস্তানকে সহযোগিতা করার জন্য। তারপর 1-11 সরকারকে মূলত আমেরিকার মদতে এবং ভারতের মদতে কিন্তু 1-11 সরকার আসছে। আমেরিকা সর্বোচ্চ চেষ্টা করেছে এখানে একটি সরকার প্রতিষ্ঠা করার জন্য, পারেনি। আর এইবার আরও পারেনি, শত চেষ্টা করেছে মিস্টার পিটার দিহাস। চেষ্টা করার পর তারা কিন্তু তাদের এই যে এখানে যে এস্টাবলিশমেন্ট ছিল, সেই এস্টাবলিশমেন্টটা এখান থেকে তুলে নেওয়া হয়েছে। ফলে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ব্যক্তিগত প্রোটোকলে অনেকের সম্পর্ক থাকতে পারে, কিন্তু রাষ্ট্রীয় প্রোটোকলে আমেরিকার সঙ্গে তার যে ব্রিজ, এই ব্রিজটি এখন একেবারে অসম্ভব একটা বিষয়। তো কাজেই সামনের যে নির্বাচন, সেই আন্তর্জাতিক খেলাধুলার ক্ষেত্রে এখানে চীন আসবে, পাকিস্তান আসবে, রাশিয়া আসবে বিএনপির সঙ্গে, আর ভারত, এই বর্তমান যারা সরকার চালাচ্ছেন তারা, তার সঙ্গে সঙ্গে যদি জামাত এই যে জোটটা করে, সেই জোটের সঙ্গে সংগতি কারণে ভারত আসবে। এবং তাই যদি হয়, এখানে টাকার খেলা হবে, এখানে মাসেলের ক্ষমতা হবে, এখানে আর অনেক কিছু হবে। সেই কূটনীতিতে জয় লাভ করে যারাই ক্ষমতায় আসবে, তাদের জন্য ক্ষমতা চালানোটা যেমন কঠিন হবে, আবার যারা এই নির্বাচন পর্যন্ত টিকে থেকে ওই নির্বাচনের মাঠে লড়াই সংগ্রাম করবেন, এটা যে কত বড় অগ্নি পরীক্ষা যারা দেশের মূলধারা রাজনীতি করেন, বিএনপিও টের পাচ্ছেন আর জামাতেও টের পাচ্ছেন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ইনশাল্লাহ।